ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য বাংলা বিষয়ের উপর ডিউরিমার্স এই প্ল্যাটফর্ম থেকে আমরা তোমাদের জন্য বাংলা বিষয়ের যেই ফ্রি লাইভ ক্লাসেস গুলো আয়োজন করেছিলাম তোমাদের জন্য, সেরকমই একটি ফ্রি ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে বাংলা বিষয়ের উপর অ্যাডমিশনের জন্য আমি 3টা টপিকের উপর তোমাদের ক্লাস নিয়েছি। যদি তোমরা কেউ সিরিয়ালি সবগুলো ক্লাস করে থাকো তাহলে হয়তো জেনে থাকবে ধ্বনীয় বর্ণ, উচ্চারণ এবং সন্ধি 3টা টপিকের উপর আমরা ক্লাস করেছিলাম। তো সেজন্য ঠিক করলাম সবাই যেহেতু ব্যাকরণ পড়াচ্ছে, অনেক অনেক ব্যাকরণিক টপিকগুলো আমরা শেষ করেছি এবং আশা করি খুব ভালোভাবে বুঝতেও পেরেছি। তো আজকে বাংলা প্রথম পত্রের একটি খুব 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 গুরুত্বপূর্ণ একটা কবিতা, সেটা হচ্ছে তাহারেই পরে মনে। এই কবিতাটি আমরা আজকে একটু বিশ্লেষণ করে দেখব এবং এই কবিতার মধ্য থেকে কিছু কিছু এমসিকিউ রয়েছে। বিগত বছরগুলোতেও শিক্ষার্থীরা ইভেন স্টিল নাও শিক্ষার্থীরা কিন্তু অনেক প্রবলেমেটিক যে এমসিকিউ গুলো আছে এটা কিন্তু ফেস করে, বিশেষ করে এই কবিতা থেকে। তো সেই ক্ষেত্রে কোথায় কোথায় তোমাদের সমস্যা হতে পারে এবং অ্যাডমিশনে টেস্টে তোমাদের কোথা থেকে প্রশ্নকর্তারা প্রশ্ন করতে পারে সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব এবং এই কনফিউশন গুলো ক্লিয়ার করাই হবে আজকের ক্লাসের আমার মূল উদ্দেশ্য। তো তোমরা সকলেই আর দেরি না করে, যারা এইচএসসি 25 এক্সাম শেষ করেছো আর কি, তোমরা সকলেই তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং দ্রুত এই ক্লাসের লিঙ্কগুলো সবার কাছে শেয়ার করে দাও, যাতে আজকের ক্লাসে সবাই দ্রুত জয়েন করতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো আমাকে একটু বলো তো দেখি। তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো আজকের ক্লাসে? তোমরা তো অনেক সময় দেখা যায় বিভিন্ন দূরবর্তী যে জেলাগুলো আছে, ঢাকা থেকে দূরবর্তী, ওরকম বিভিন্ন জেলা থেকে তোমরা সংযুক্ত হও লাইভ ক্লাসেস গুলোতে। অফলাইন ক্লাসেস গুলোতে সেরকম কোনো সুযোগ থাকে না, বিভিন্ন জায়গায় আমরা ক্লাস নেই, সেখানে দেখা যায় একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যেই ওটা এনক্লোজড থাকে আর কি। বাট অনলাইনে তোমাদের বিভিন্ন লাইক 64 জেলার স্টুডেন্টদের সাথে কিন্তু আমাদের একটা এঙ্গেজমেন্ট থাকে এখানে। তো আজকের ক্লাসে তোমরা কোথায় থেকে কেউ সংযুক্ত আছো এটা একটু আমাকে জানাও। আপনি ভাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, রাজশাহী থেকে যুক্ত আছো, ওকে। আদ্রিতা জাহান, দীপন, খাগড়াছড়ি, ওকে। জি সিমি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না, তোমরা সকলেই কিন্তু তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও যাতে সকলে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে পড়ে। আর দেরি করবে না কেউ। নরসিংদী থেকে ভাইয়া, জি আচ্ছা, ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। আচ্ছা, ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যারা পরবর্তীতে সংযুক্ত হচ্ছে তাদের জ্ঞাতার্থে বলে আজকে আমরা তাহারই পরে মনে এই কবিতাটির উপর আজকে ক্লাসটা হতে চলেছে। ওকে, দেখো, শুরুতেই এই কবিতা সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন রয়েছে বেশ গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশন গুলো আমাদের আগে জেনে নেওয়া দরকার। এবং আমি কিন্তু অপরিচিতা গল্পটা যেদিন পড়িয়েছিলাম সেদিন কিন্তু বলেছিলাম যে কোনো গল্প, উপন্যাস, নাটক বা যে কোনো ধরনের প্রবন্ধ পড়তে গেলে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বা এটসেট্রা এটসেট্রা বিভিন্ন কজেস গুলো থাকে যার কারণে ওটা লিখিত হয়েছে, এবং ওই যে টাইম ফ্রেমটা থাকে সেই টাইম ফ্রেমটা কিন্তু আমাদের ইন কনসিডারেশন নিতে হয় কিন্তু। তাহলে সেই বিষয়টা আমরা একটু দেখি যে তাহারই পরে মনে কবিতাটি লেখার পিছনে কবির উদ্দেশ্য কি এবং কেন তিনি এটা লিখেছেন। ওকে, তো দেখো, তাহারেই পরে মনে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে একটু সমস্যা করে যে তাহারেই মনে পড়ে, এই ভুলটা অনেকেই করে আর কি। লিখেছেন হচ্ছেন আমাদের কবি সুফিয়া কামাল। সুফিয়া কামাল, আচ্ছা, এখন চলো সুফিয়া কামাল সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানা দরকার। সুফিয়া কামাল তিনি জন্মগ্রহণ করেছেন 1911 সালে বরিশালে এবং মৃত্যুবরণ করেন তিনি 1999 সালে ঢাকায়। তো মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 88 বছর তার বয়স হয়েছিল এবং তিনি 1999 সালে ঢাকায় মৃত্যুবরণ করে। আচ্ছা, তো সুফিয়া কামাল সম্পর্কে আরো বলা হয় যে তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের একজন অন্যতম বিশিষ্ট মহিলা কবি এবং নারী জাগরণের অন্যতম পথিকৃৎ।
দেখো সুফিয়া কামালের পূর্ববর্তী যে পিরিয়ডটা ছিল ওটা যদি চিন্তা করি তাহলে তৎকালীন সময়ে আমরা দেখেছি বেগম রোকেয়া, তাই না? এবং তার পরবর্তীতে ইন সিকোয়েন্স অনেক কবিরা কিন্তু এসেছেন যারা নারীদের অধিকার নিয়ে লিখেছেন, নারী জাগরণ, বিভিন্ন সামাজিক যে কুপ্রথা রয়েছে, সোশ্যাল রিলিজিয়াস যে প্রিজুডাইসেস, এগুলোর বিরুদ্ধে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু এই যে তাহার এই পরে মনে, এটা যে সম্পূর্ণ একটি ব্যক্তিগত দুঃখ ভারাক্রান্ত ঘটনার প্রেক্ষাপটে লিখিত হয়েছে সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। দেখো সুফিয়া কামালের যদি সাহিত্যিক অর্জনের দিকে আমাদের তাকাতে হয় তাহলে বলা যায় বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক সহ আরো ইত্যাদি বিভিন্ন সাহিত্যিক অর্জন কিন্তু তার ঝুলিতে রয়েছে। এক্ষেত্রে সুফিয়া কামালের একটা বিশিষ্ট কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থটা আমাদের একটু জানা দরকার। সুফিয়া কামালের একটি প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া। সাঁঝের মায়া এই কাব্যগ্রন্থটা তোমরা একটু মনে রাখবে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, কারণ এই সাঁঝের মায়াটাই কিন্তু পরবর্তীতে আমাদের তাহার এই পরে মনে এই কবিতাটা কি হয়েছে, ইনক্লুডেড হয়েছে। এছাড়াও তার শিশুতোষ বিভিন্ন গ্রন্থ রয়েছে, ইতল বিতল, তারপরে তুমি বলতে পারো আত্মজীবনীমূলক যে একালে আমাদের কাল, এটসেট্রা এটসেট্রা, আরো বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে। কিন্তু এই কাব্যগ্রন্থটা আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই তাহার এই পরে মনে এই কবিতার মূল সুরটা আসলে কি? এই কবিতার মূল সুর হচ্ছে যে প্রিয় বিয়োগের যে ব্যথা, এবং এই প্রিয় বিয়োগের এই ব্যথাটা তার সাহিত্যিক কর্মকাণ্ডের উপর কিরকম একটা পজিটিভ নাকি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল সেটাই হচ্ছে এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। দেখো এখন এই সুফিয়া কামালের যে প্রথম স্বামী ছিলেন সৈয়দ নেহাল হোসেন, সৈয়দ নেহাল হোসেন। আচ্ছা, এই কবিতাটি মূলত আবর্তিত হয়েছে তার যে সাহিত্যিক এবং কাব্যিক অঙ্গনে প্রধান অনুপ্রেরণা, প্রধান ইন্সপাইরেশন তিনি ছিলেন হচ্ছে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হাসান ছিলেন তার প্রথম স্বামী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আনফরচুনেটলি তার এই প্রথম স্বামী তার মাত্র 21 বছর বয়সে, অর্থাৎ 1932, অর্থাৎ সুফিয়া কামাল 1911, তার বিবাহের পরবর্তীতেই মাত্র 1932 সালে কিন্তু তার এই যে প্রথম স্বামী, তার সাহিত্যিক অনুপ্রেরণার উৎস এই সৈয়দ নেহাল হোসেন, তিনি মারা যান। এবং তিনি মারা যাওয়ার পরে তার যে সাহিত্যিক অঙ্গনে একটা ভাটা পড়ে, অর্থাৎ একটা খরা দেখা যায়, দুর্ভিক্ষ দেখা যায়, এবং তার মধ্যে যে বিষাদময় রিক্ততার এক সুর আমরা দেখতে পাই, সেই সুরেরই জাস্ট একটা ঝলক বা প্রতিফলন তিনি এই কবিতায় দেখিয়েছেন। তার স্বামী এই সৈয়দ নেহাল হোসেন তিনি মারা যায় হচ্ছেন যক্ষ্মায় মারা যান, এবং আরো বলা হয় যে তিনি মারা গিয়েছেন কোনো এক মাঘ মাসে, কোনো এক মাঘ মাসে, বা আমরা বলতে পারি শীতকালে তিনি মারা গিয়েছিলেন। ওকে, শীতকালে। এখন দেখো আমরা একটু এই যে কবিতাটায়, এই কবিতাটায় অন্যতম একটা মূল বিষয়বস্তু বা একটা সারবস্তু যদি বলি, সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে মানব মনের যে একটা সুন্দর একটা মেল বন্ধন, এটা যে কিভাবে রক্ষিত হয়নি বা এটা যে ক্ষুণ্ণ হয়েছে, সেটা কিন্তু এই কবিতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমাদের যে বাংলাদেশের যে ঋতুর যে পরিক্রমা, এই ঋতুর পরিক্রমা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা, তাহলে আমাদের এই প্রকৃতিতে শীতের পরে আসাই হচ্ছে বসন্ত। আচ্ছা, এখন এই কবিতায় তোমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু দুইটা ঋতুর কথা বলা হয়েছে এবং দুইটা মাসের কথা বলা হয়েছে। যদি বলা হয় যে কোন দুইটা ঋতুর কথা বলা হয়েছে, তখন তোমরা বলবে শীত ও বসন্ত। আবার যদি বলে কোন দুইটা মাসের কথা বলা হয়েছে, তখন তোমরা বলবে কি? মাঘ মাস এবং ফাল্গুন মাস। মাঘ মাস এবং ফাল্গুন মাস। এখন প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কটা বা মেলবন্ধনটা আসলে কোথায়? দেখো আজকের যে সভ্যতায় আমরা উপস্থিতি হয়েছি বা উপনীত হয়েছি, সৃষ্টির শুরু থেকে কিন্তু সভ্যতাটা এইভাবে ফ্রেমড ছিল না, তাই না? এই সভ্যতাটাকে কি করেছি আমরা? স্ট্রাকচার, অর্থাৎ আমাদের দ্বারা, মনুষ্য সভ্যতা আমাদের দ্বারাই কি গঠিত হয়েছে। কিন্তু ওই প্রকৃতির সময় থেকে আজ পর্যন্ত এই যান্ত্রিক শহর বা ম্যাটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ডে বলো না কেন, তো প্রকৃতির সঙ্গে কিন্তু মানুষের সম্পর্কটা একেবারে অবিচ্ছেদ্য। আমরা কোনো না কোনো ভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল।
এমনই দুইটা ঋতু যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, যে একটি হচ্ছে মাঘ মাস, বা এটাকে আমরা কি বলি, যে মাঘ মাসে হচ্ছে কি আমাদের শীত আসে এবং ফাল্গুন মাসে হচ্ছে আমাদের বসন্ত আসে। এখন শীতকাল বা মাঘ মাস আমাদের জন্য কি নিয়ে আসে, এবং এই যে যে বসন্ত বা ফাল্গুন এটা আমাদের জন্য কি বয়ে আনে। এখন আমরা যারা সাধারণ মানুষেরা রয়েছি তারা হয়তো আমাদের মধ্যে সাহিত্যিক যেই আলোটা বলি এটা খুব সহজে হয়তো প্রজ্বলিত হয় না, কিন্তু কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম, মানে জাস্ট তারা একটা অন্য লেভেলে, তাদের মধ্যে সৃজনশীলতা কিন্তু একটা ইন ইটস পিক লেভেল, তাই না? তারা জাস্ট, তোমরা একটা ফুল দেখবে তার মধ্যে যে অ্যাস্থেটিকটা রয়েছে এটা কিন্তু আমরা সহজে উপলব্ধি করতে পারি না, কিন্তু এই একটা কলমের মধ্যে কে জানে কোন একটা সাহিত্যিক হয়তো দেখে এর মধ্যে কোন একটা সাহিত্যিক মাধুর্যতা খুঁজে পেতে পারেন, হয়তো তিনি বলতে পারেন এই কলম যা দিয়ে হয় জীবন লেখা, তাই না? আচ্ছা, এখন এই কবি সাহিত্যিকদের জন্য এই যে যে বসন্ত বা ফাল্গুন মাস এটা বেশ খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখো, শীতকাল বা মাঘ মাস যখন আসে তখন আমরা দেখতে পাই প্রকৃতিতে কি নেমে আসে, প্রকৃতিতে নেমে আসে রুক্ষতা, রিক্ততা, রুক্ষতা দেখতে পাই আমরা, রিক্ততা, শূন্যতা, হাহাকার দেখতে পাই। কারণ কি? কারণ শীত ঋতুর প্রাকৃতিক বৈশিষ্ট্য এটা যে তোমার যে গাছের যে পাতাগুলো রয়েছে, যে গাছের পাতাগুলো কিন্তু ঝরে যেতে শুরু করে, প্রকৃতিতে এক থমথমে শূন্যতা বিরাজ করে, শীতের কারণে মানুষের কিন্তু বেশ কষ্ট হয়, তাই না? আচ্ছা, এই শীত যখন চলে যায় তখন এই বসন্ত বা ফাগুন মাসে কি হয়, প্রকৃতিতে নতুন করে প্রাণের আশা জাগরিত হয়, নতুন করে প্রাণের আশা জাগরিত হয়। এবং এই যে বসন্ত মাসে আমরা কিন্তু বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনগুলো দেখতে পাই, যেই প্রাকৃতিক পরিবর্তনগুলো বা ইঙ্গিতগুলো, অর্থাৎ প্রতীক বলতে পারো, এই সিম্বলগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই কবিতায় বলা হচ্ছে এই যে বসন্ত বা ফাগুন যখন আসছে তখন দক্ষিণা সমীর, অর্থাৎ আমরা বলতে পারি দক্ষিণ দিকের যেই বাতাস এটাকে বলতে পারি দক্ষিণা সমীর বা দক্ষিণা বাতাস বয়। এবং এই দক্ষিণা সমীর বা বাতাসের সাথে যে ফুল বা ফলগুলো রয়েছে যেগুলো প্রকৃতিতে ফাগুন মাস আসার ইঙ্গিত বহন করে, এরকম দুটি ফলের কথা বলা হয়েছে এবং তিনটি ফুলের কথা কিন্তু আমাদের এই কবিতায় উল্লেখ করা হয়েছে। দেখো, এই দক্ষিণা সমীরের সাথে সাথে কবি এবং কবিভক্ত যেই কক্ষের ভিতর বা যে স্থানে বসে তারা সংলাপ করছেন একে অপরের সাথে, সেখানে কিন্তু তাদের কাছে পৌঁছে গিয়েছে এই সকল প্রাকৃতিক নিদর্শন সমূহ। দেখো, দুইটা ফল, কি কি ফলের কথা বলা হয়েছে এই কবিতায়? বলা হয়েছে বাতাবি লেবু এবং আম, এই হচ্ছে আমাদের দুটি ফলের কথা বলা হয়েছে। আবার আমাদের যদি ফুলের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে মনে রাখা দরকার যে আমাদের তিনটি ফুলের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে কি, মাধবী কড়ি অর্থাৎ যেটাকে আমরা বাসন্তী লতা বলি, আমের মুকুল রয়েছে এবং বাতাবি লেবুর ফুল রয়েছে, অর্থাৎ তিনটে ফুলের কথা বলা হয়েছে। এই যে তাহার এই পরে মনে কবিতার যে শিরোনাম বা টাইটেলটা, সম্পূর্ণ কবিতায় এই টাইটেলটা মাত্র একবারই কিন্তু আমাদের ব্যবহৃত হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ কবিতায় তাহারে পরে মনে একবার। এই কবিতায় মোট 5টা স্তবক রয়েছে। এই কবিতায় মোট 5টি স্তবক রয়েছে। স্তবক এই শব্দটা যদি ইংরেজিতে আমরা লিখি তাহলে এভাবে আসে স্ট্যানজা। স্ট্যানজা শব্দের অর্থ হচ্ছে স্তবক। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে তোমাদের মাথায় যে আসলে স্তবক কি? স্তবক হচ্ছে যখন কবিতার কয়েকটি চরণ একত্রে সম্মিলিত হয়ে একটি নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করে, তখন সেই সমগ্র চরণগুলোকে একত্রে আমরা বলি একটা স্তবক। তো সেই সেন্স থেকে তাহারই পরে মনে এই কবিতায় স্তবক রয়েছে 5টি, এবং মোট 5টি স্তবকের মধ্যে আমাদের 30টি চরণ বা 30টি লাইন রয়েছে। এই যে যে ছোট ছোট ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন। আচ্ছা, 30টি চরণ রয়েছে। ঠিক একইভাবে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণা সমী, অর্থাৎ কি, একটি মাত্র দিকের কথা বলা হয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে একটি মাত্র দিকের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আর ইতিপূর্বেই তো আমি তোমাদের বলেছি যে তাহারই পরে মনে কবিতার যে মূল সুর কি, সেটা হচ্ছে ব্যক্তি জীবনের এই যে প্রিয় বিয়োগ, এই প্রিয় বিয়োগের ফলে তার সাহিত্যিক অঙ্গনে বা তার জীবনে যে দুঃখ, শূন্যতা, রিক্ততা, যেটাকে তিনি উপস্থাপন করেছেন এই যে শীত ঋতু বা মাঘ মাস দ্বারা, এটাই তিনি বুঝিয়েছেন এই সমগ্র কবিতার মাধ্যমে। এবং এইখানে এই তাহার এই পরে মনে এই কবিতাটার 2টা বৈশিষ্ট্য রয়েছে। যদি আমি গঠন রীতির দিক থেকে চিন্তা করি তাহলে এই কবিতাটাকে আমি বলতে পারি সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর। যদি জিজ্ঞাসা করে
যে তাহার এই পরে মনে কবিতাটি গঠন রীতির দিক থেকে কেমন, তোমরা বলবে সংলাপ নির্ভর। এবং যদি বলা হয় যে তাহার এই পরে মনে কবিতাটির বৈশিষ্ট্য কেমন, তখন বৈশিষ্ট্যের দিক থেকে তোমরা বলবে নাটকীয় গুণ সম্পন্ন। নাটকীয় গুণ সম্পন্ন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন সংলাপ নির্ভর বলছি এবং কেন আমরা নাটকীয় গুণ সম্পন্ন বলছি? আচ্ছা, কবিতাটা যদি তোমরা ইতিমধ্যে পড়ে থাকো তাহলে হয়তো তোমাদের জানা কথা যে এই তাহারই পরে কবিতার মধ্যে এখানে দুইজন ব্যক্তির আলাপচারিতা চলছে। একজন হচ্ছে কবি ভক্ত, আরেকজন হচ্ছেন আমাদের স্বয়ং কবি। আচ্ছা, একজন হচ্ছে কবি ভক্ত, আরেকজন হচ্ছে কবি। এখন নাটকের যে মূল প্রাণ, নাটকের মূল প্রাণ হচ্ছে নাটকের সংলাপ এবং তাদের চরিত্রগুলো। ইতিমধ্যে যেহেতু আমরা এখানে এক এবং এক, অর্থাৎ আমরা দুইটা চরিত্র দেখতে পাচ্ছি এবং এই দুইটি চরিত্রের মধ্যে বিভিন্ন ধরনের আলাপচারিতার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন, পাল্টা প্রশ্ন, উত্তর, প্রত্যুত্তর, এ সকল কিছুর মাধ্যমে এই কবিতাটি গতিময়তা লাভ করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এভাবেই দেখতে পাচ্ছি সংলাপ সমূহ। সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে তাহারই পরে মনে এই কবিতাটা হচ্ছে নাটকীয় গুণ সম্পন্ন এবং সংলাপ নির্ভর, কারণ কবি এবং কবিভক্ত একে অপরকে অনেক কিছু জিজ্ঞাসা করছে এবং তারা উত্তর প্রদান করছে। আচ্ছা, এখন আরেকটু ওই দিকে ফিরে যায়। দেখো, প্রকৃতির সঙ্গে মানব মনের মেলবন্ধনটা কোথায়, একটু তো হিন্টস দিয়েছিলাম তোমাদের, তাই না? আচ্ছা, এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের কাছে এই যে বসন্তকাল, বা আমি যদি বলি এখানে তোমাদের ফাল্গুন মাস, এই যে মাসটা অনেক অনেক বেশ গুরুত্বপূর্ণ। কারণ কি, এই সময় প্রকৃতিতে যে সকল বিষয়ের আগমন ঘটে তারা কিন্তু জাস্ট অন্য লেভেলের একটা সৌন্দর্যতা, প্রাকৃতিক সৌন্দর্য থাকে তাদের মধ্যে, অ্যাস্থেটিক যে বিষয়টা আমরা বলি। এবং কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের দৃষ্টি খুব সহজেই কিন্তু এই সকল বিষয়গুলো আকৃষ্ট করে নেয় এবং তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয় এবং তারা নতুন উৎসাহ এবং উদ্দীপনার সাথে নতুন নতুন সাহিত্যিক কবিতা, কাব্যগ্রন্থ বা এটসেট্রা বিভিন্ন রচনা কিন্তু তারা লিখতে উৎসাহিত হয়। আচ্ছা, এখন স্বাভাবিক এই যে হিউম্যান সাইকোলজি, এটা এই অনুযায়ী আমরা বললে সেক্ষেত্রে কবি সুফিয়া কামালেরও কিন্তু উচিত ছিল প্রকৃতিতে যখন বসন্ত বা ফাগুন এসেছে তখন কিন্তু নতুন সাজে সেজে ওঠা এবং নতুন উৎসাহ এবং উদ্দীপনার সহিত তার নতুন বন্দনা রচনা করা। অর্থাৎ বসন্ত, আমরা বলি না বসন্ত এসে গেছে, বিভিন্ন গানের মাধ্যমে, সেটা রবীন্দ্রগীতি এটসেট্রা যাই হোক না, কিন্তু আমরা কিন্তু বরণ করে নেই। তো অ্যাজ এ পোয়েট, কবি হিসেবে তারও কিন্তু এটা উচিত ছিল, কিন্তু আমরা এখানে তার ব্যতিক্রমী চরিত্র দেখতে পাই। অর্থাৎ তিনি পরিপূর্ণভাবে, অর্থাৎ আমরা যেই বাইরের দিকে প্রকৃতিতে যে নবসাজ দেখছি, প্রকৃতিতে যে একটা সৌন্দর্য বিরাজমান, কিন্তু তার অন্তরের মধ্যে রয়েছে সেই যে শীতকালের রিক্ততা, সেই শীতকালের শূন্যতা। এবং কেন রয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ তার স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে যখন যক্ষা রোগে মারা যান। আচ্ছা, এত কিছু যখন হয়েছে, তার স্বামী মারা গিয়েছে, তিনি আর কবিতা লিখতে পারছেন না, তার মনে অনেক 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 ব্যথা বেদনা রয়েছে, কিন্তু এত কিছুর পরও দেখা যায় কি তিনি গিয়ে কিন্তু সে দ্বিতীয় বিয়েটা করেছে। এই হচ্ছে তার প্রথম স্বামী, বলেছিলাম না? তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে ফজলুল হক কামাল। ছোট করে এখানে লেখো, দেখো, তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে ফজলুল হক কামাল। আমি ছোট করে কামাল লিখে দিচ্ছি আর কি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা হচ্ছে কাহিনী টুইস্ট, তাই না? এত কষ্ট করে, মানে এত কষ্ট হচ্ছে, জাস্ট মনের বুকের উপর পাথর চাপা দিয়ে তবু এই কবিতাটা তো লিখেছে, কিন্তু তারপরে গিয়েও কিন্তু সে আবার দ্বিতীয় বিয়ে করলো। তাহলে এই যে নারীদের যে ছলনা আছে, এই ছলনায় কিন্তু বিশ্বাস করে যাবে না। একবার যদি ছলনায় ঢুকে পড়ো, ওই চোরাওয়ালি থেকে কিন্তু যত টানবে আরো বেশি বেশি কিন্তু ঢুকবে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপাতত আমি মোটামুটি বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের এই কবিতা সম্পর্কিত কিছু যে খুঁটিনাটি তথ্যগুলো রয়েছে। এই খুঁটিনাটি তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশ বেশ ইম্পর্টেন্ট, কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ওই যে কবিতার মূল বইয়ের যে লাইনগুলো আছে, প্রতিটা লাইনের যেই স্পেসিফিক ভাব অর্থ রয়েছে বা সমগ্র কবিতার যে একটা অর্থ রয়েছে, এই যে এই সকল বিষয়গুলো উদ্ঘাটন করা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। তো বিগত বছরগুলোতে অ্যাডমিশনে যে ধরনের প্রশ্ন এসেছে বা ইন ফিউচারে যে সামনে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এর আঙ্গিকে পর্যালোচনা এবং বিবেচনা করে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ রেখেছি। এই এমসিকিউ গুলো সলভ করলেই তোমরা বুঝতে পারবে ঢাবি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন জায়গা থেকে বা কোন কোন টপিক, কোন বিষয়ের উপর থেকে আমাদের আসলে পড়তে হবে বা গুরুত্ব আরোপ করতে হবে এবং কোথা থেকে প্রশ্নগুলো
আসতে পারে। আচ্ছা, তাহলে এখন আমি একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই, এই যে পুরো বিষয়টা আমি যে একটু সামারি আকারে তোমাদের বললাম, এখানে তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, বা তোমরা সকলেই পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো কিনা, এবং আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এটা একটু জানাও আমাকে। দ্বিতীয় স্বামীর নাম অনুসারে তোমার নামে কামাল লাগানো, তা মানে ছলনাময়ী, এই যে কে বলছে, মারুফ হোসেন, ছলনাময়ী। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তোমরা পরিপূর্ণভাবে বুঝেছো কিনা, বা কোথায় তোমাদের সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এটাও জানাও, কারণ শুরুতে একটু যান্ত্রিক, একটু টেকনিক্যাল ইরোর ছিল আর কি। আশা করি ঠিক হয়ে গিয়েছে। জি, আহ, নাজনীন ঝুমুর, বুঝেছো, জি ধন্যবাদ। বুঝে থাকলে অবশ্যই এমসিকিউ গুলো সলভ করতে তোমার সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটু মার্চ করি, আমরা এমসিকিউর দিকে মার্চ করি। দেখি তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে তোমার এমসিকিউ গুলো বলতে পারো। আচ্ছা ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার, ওকে ঠিক আছে। দেখো, তাহার এই পরে মনে কবিতার স্তবক সংখ্যা কত, আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি তাহার এই পরে মনে এই কবিতার স্তবক সংখ্যা কত। আচ্ছা, তোমরা যখন এমসিকিউ গুলোর উত্তর বলবে তখন কিন্তু অবশ্যই 1 নম্বর এভাবে দিবে, 1 দিয়ে তারপরে তার উত্তর সংখ্যা স্টার 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 যেটাই হবে না কেন এখানে উত্তরটা বলবে, ক খ গ ঘ। তোমরা অনেকে এ বি সি ডি এইভাবে উত্তরটা প্রদান করো, ওটা জাস্ট জাস্ট কনফিউজিং, আর কিছু না, সিম্পলি এইভাবে অ্যান্সার করে দাও যে 1-এর ক খ গ ঘ। দেখি সর্বপ্রথম কে উত্তর করতে পারে। আচ্ছা, নাজনীন ঝুমুর, তুমি বলেছো খ, স্তবক সংখ্যা হচ্ছে 5টি, তাই না? ওকে ঠিক আছে, দেখি। ওকে, সবাই যেহেতু ঘ বল, সরি বি বলছো, অর্থাৎ খ, তাহলে অ্যান্সারটা খই হবে, কারণ স্তবক সংখ্যা হচ্ছে এখানে কতটি, স্তবক সংখ্যা 5টি, এবং চরণ সংখ্যা কত, সেটা হচ্ছে 30টি চরণ সংখ্যা। আচ্ছা, এটা খুব সহজ ছিল। একটু কঠিন এমসিকিউর দিকে যাই, শুরুতে তো আর কঠিন দিতে পারি না, একটু কঠিন, একটু সহজে রেখেছিলাম আর কি তোমাদের জন্য। আচ্ছা, এটার পারলে অ্যান্সার করো তো তোমরা দেখি। তাহার এই পনে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অমৃতাক্ষর ছন্দে রচিত, নাকি মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে রচিত? আচ্ছা, তোমরা হয়তো অনেকে মুখস্থ বিদ্যাটা অনুসরণ করো যে মাত্রাবৃত্ত বা ছন্দবৃত্তে এটা হয়েছে কিনা এক্স্যাক্টলি, কিন্তু কিভাবে আসলে মাত্রাবৃত্ত হলো বা কিভাবে আসলে অক্ষরবৃত্ত ছন্দেটা রচিত হলো সেটাও কিন্তু বোঝার বিষয় রয়েছে। অ্যাডমিশনে এই বিষয়ে তোমাদের একটা টপিক থাকবে অবশ্য, ছন্দ, মাত্রা নির্ণয়, অক্ষর নির্ণয়, এটসেট্রা এটসেট্রা, এই বিষয়গুলোর উপর। তো আজকে আমি তোমাদের একটু হালকা হিন্টস দেবো এই সম্পর্কে। দেখি, মাত্রাবৃত্ত 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 মাত্রাবৃত্ত, মাশাআল্লাহ, সকলে 1-এর বি বলছো বলছো বলছো। দেখি আমি আরো অ্যান্সার নিব, সবাইকে আসলে বি বলে কিনা। ওকে, সবাই আসলে বি বলে কিনা, মাত্রাবৃত্ত বলে কিনা, বা কেউ কি ভিন্ন মত। একটা মাত্র ভিন্ন উত্তর পেলাম, নাহিদুল নাহিসুল, তুমি বলেছো হচ্ছে 2-এর ক। আচ্ছা আচ্ছা, তোমরা কি এমনি জাস্ট মুখস্থ বিদ্যা স্মরণ করতেছো নাকি জাস্ট আন্দাজে বলে যাচ্ছ? তোমরা আসলে প্রকৃতপক্ষে বুঝো কিনা এই বিষয়টি দেখা প্রয়োজন আছে। সকলেই বলছো যে 1-এর বি বি বি, বাবা 3বার বি দিয়েছে, তার মানে 100% শিওর, তাই না? আচ্ছা, তবে এটা দুঃখের সাথে তোমাদের জানাইতে হয়, অতীব দুঃখের স্বরে তোমাদের জানাই যে তাহার এই পরে মনে এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে নয়, এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এখন স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন আসবে যে ভাইয়া অক্ষরবৃত্ত ছন্দ কেন হলো, মাত্রাবৃত্ত কেন হলো না? অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কি, এবং আমরা কিভাবে কবিতাটা দেখে বুঝতে পারি যে কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত? কিভাবে বুঝবে? এটা হচ্ছে তোমাদের মধ্যে একটা কিন্তু স্বাভাবিক একটা কিউরিয়াসিটি জাগতেই পারে, তাই না? আচ্ছা, তাহলে এই বিষয়টা আমি তোমাদের সামনে এখন ক্লিয়ার করব যে কেন এটা অক্ষরবৃত্ত, কেন এটা মাত্রাবৃত্ত নয়। ওকে, খেয়াল করো, অক্ষরবৃত্ত ছন্দ যেহেতু আমি অ্যান্সারে নিয়েছি, তাহলে আমি শুধু অক্ষরবৃত্ত এটার উপরেই বলি। অক্ষরবৃত্ত ছন্দ কি না এটা নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের কি প্রয়োজন? আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে অক্ষর চেনা, প্রয়োজন রয়েছে, তারপরে আমরা বিবেচনা করব কি, আমরা
ছন্দ বিবেচনা করব, তাই তো? তারপরে আমরা বিবেচনা করব হচ্ছে মাত্রা বিবেচনা করব। দেখো, খুব মনোযোগ দিয়ে বিষয়টা শুনবে, ইন ফিউচার তোমাদের অনেক অনেক কাজে লাগবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অক্ষর সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে বলি হচ্ছে কি আমরা অক্ষর বলি বা সিলেবল বলি। আচ্ছা, এবং এই যে অক্ষর, এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একদিকে আমার যাই মুক্তাক্ষর, আর একদিকে যাই হচ্ছে আমার বদ্ধাক্ষর। একদিকে মুক্তাক্ষর, আরেকটি হচ্ছে বদ্ধাক্ষর। এখন মুক্তাক্ষর কোনগুলো এবং বদ্ধাক্ষর কোনগুলো বলো। দেখো, মুক্তাক্ষর হচ্ছে যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় বা স্বর থাকে। জাস্ট সিম্পলি এতটুকু মনে রাখো, কঠিন করে অনেক জায়গায় অনেকভাবে দেওয়া থাকবে, ওটা আমাদের খেয়াল করার বিষয়বস্তু নয়। এবং বদ্ধাক্ষর হচ্ছে যার শেষে অবশ্যই স্বর, যদি এটাই থাকে তাহলে বদ্ধাক্ষর এখানে স্বর থাকবে না। এবং এই বদ্ধাক্ষর উচ্চারণের সময় দেখা যায় কি আমাদের ঠোঁটের যে উন্মুক্তি, আর কি উন্মুক্তিটাও আহামরি খুব বেশি থাকে না। এবং এই লাস্টে যে উচ্চারণের ক্ষেত্রে হর্ষ দিয়ে বা ব্যঞ্জন দিয়ে শেষ হয়, এটাকে আমরা বলতে পারি যে এখানে ব্যঞ্জন দিয়ে কি হয়, অক্ষরের শেষ হয়। আচ্ছা, এই দুটো আমরা আপাতত জেনে নিই। এখন ছন্দ, এই ছন্দের দিক দিয়ে বিবেচনায় তো আমরা জানি এই যে কবিতার যে ছন্দগুলো সেটা হয় স্বরবৃত্ত ছন্দ, সেটা হয় স্বরবৃত্ত ছন্দ, হতে পারে তা অক্ষর বৃত্ত, আবার হতে পারে তা মাত্রা বৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এখন স্বরবৃত্ত যেহেতু এটার উত্তর আমি বলছি না, এবং মাত্রাবৃত্ত যেহেতু হচ্ছে না, আবার অনেকে তোমরা মাত্রাবৃত্ত বলেছো, আবার আমি ক্লেম করছি যে এটা অক্ষরবৃত্ত, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, তুমি তো এখানে বলছো ছন্দ মাত্রার উপর একটা ক্লাস নিয়ে, আমি জাস্ট এখানেই বুঝিয়ে দিচ্ছি, তুমি এতটুকু বুঝলেই ব্যাস কভার হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। দেখো, এই যে মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ, এর মধ্যে ডিস্টিংশনটা এখানেই হবে যে অক্ষরবৃত্ত ছন্দের যে মূল পর্বটা থাকে না, দেখো মূল পর্ব, এই মূল পর্বটা হয় 8 বা 10 মাত্রার, আমরা জাস্ট এতটুকু জেনে রাখি। কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের সেখানে একটা স্পেসিফিক স্ট্রাকচার ফলো করে, কবিতার লাইনগুলো বা চরণগুলো একটা স্পেসিফিক স্ট্রাকচারের মধ্য দিয়ে যায়। সেখানে তোমার মাত্রার মেল বিন্যাসটা হয় 6 যোগ 6 যোগ 6 যোগ 2 মাত্রা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যেই মূল পর্ব, তোমাদের মাথায় আবার আসতে পারে যে ভাইয়া পর্বটা কি, আমরা পর্ব কিভাবে চিনবো? আচ্ছা, পর্ব হচ্ছে কোনো একটা চরণ আমি তোমাদের সামনে যদি উপস্থাপন করি, সেই চরণটা তুমি যদি দুইটা ভাগে ভাগ করতে পারো, তাই না? অর্থাৎ তুমি একবারে চরণে যতটুকু উচ্চারণ করছো এবং পরবর্তীতে পরে আরো যতটুকু উচ্চারণ করছো, এই যে এটাকে আমি পর্বে বিভক্ত করে ফেলতে পারি, 2টা 3টা বা 4টা 5টা পর্বে তুমি কিন্তু ভাগ করে নিতে পারো। এখন ওইখানে অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কবিতার যে চরণটা থাকবে, ওই একটি চরণের তোমার সেই মূল পর্বটা, মূল যে পর্বটা অংশটুকু, তার মাত্রাটা কতটুকু আছে। 8 বা 10 মাত্রায় যদি থেকে থাকে তাহলে সেটা হবে কি আমাদের অক্ষরবৃত্ত। এবং যদি এই স্ট্রাকচার ফলো করে 6 যোগ 6 যোগ 6 যোগ 2 মাত্রা, টোটাল হচ্ছে কত, 20, তাহলে এটা হবে কি আমাদের মাত্রাবৃত্ত ছন্দের পরিচায়ক। আচ্ছা, এখন আবার তোমাদের কাছে প্রশ্ন এটা থাকতে পারে যে ভাইয়া মাত্রা নির্ণয় করব কিভাবে? আপনি তো বলছেন যে 8 বা 10 মাত্রা হবে, তাহলে মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, আমি জাস্ট শর্টকাটে এমসিকিউর জন্যই আর কি তোমাদের সহজে বোঝার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, সহজে যদি এইভাবে মনে রাখো যে মাত্রা হচ্ছে এই যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর, এটা তো আমি জানি। আচ্ছা, তুমি অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্ত যেরকমই ছন্দে হোক না কেন, তুমি এই মুক্তাক্ষরের জন্য একটি করে মাত্রা বরাদ্দ রাখো। মুক্তাক্ষর যেখানে আমরা দেখতে পাবো সেখানে আমরা 1 মাত্রা দিব, ওকে? কিন্তু বদ্ধাক্ষরের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে অক্ষরবৃত্তের ক্ষেত্রে যদি আমরা মাত্রাবৃত্তের এখানেই থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মুক্তাক্ষরে আমরা 1 মাত্রা নিব এবং বদ্ধাক্ষরে আমরা কি নিব, 2 মাত্রা নিব। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ভুলবে না। মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে মুক্তাক্ষরে 1 মাত্রা, বদ্ধাক্ষরে 2 মাত্রা। কিন্তু যখন আমরা অক্ষরবৃত্ত নিয়ে কাজ করছি, তখন আমরা মুক্তাক্ষরে 1 মাত্রা নিলেও আমরা কিন্তু বদ্ধাক্ষরের যে পজিশনটা, অর্থাৎ কোথায় বসছে, ওই অক্ষরের কোথায় বসছে বদ্ধাক্ষর, তার উপর নির্ভর করে কিন্তু আমরা তার মাত্রার সংখ্যা তার উপর কি করব, অ্যাসক্রাইব করব বা আরোপ করব। ওকে, এখন এই যে অক্ষরবৃত্ত, এর জন্য আমরা যদি বলি যে বদ্ধাক্ষরটা এই যে যেই অক্ষর, এই অক্ষরের প্রথমে
দেখো খেয়াল করো, যদি প্রথমে বসে বা মাঝে বসে, প্রথমে বসে বা মাঝে বসে, তাহলে তার জন্য আমি নিব 1। ওকে, এবং এই বদ্ধাক্ষর যদি কোনো চরণের, অর্থাৎ এই চরণের মধ্যে যে অক্ষরগুলো থাকবে ওই অক্ষরের যদি শেষে বসে, শেষে থাকে, বা তারা যদি এককভাবে উচ্চারিত হয়, এককভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য 2 মাত্রা নিয়ে নিব। আচ্ছা, এই পর্যন্ত কি সকলে বুঝতে পেরেছো? এতটুকু যদি তুমি বুঝো, তাহলে কেন তাহারই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্তে ছন্দে রচিত, আমি তোমাদের একটি চরণ ব্যাখ্যা করে ওটা দেখাবো। ওকে, এই পর্যন্ত সকলে বলো যে আসলে বুঝতে পেরেছো কিনা, বা কোথাও তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা। এবং চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি একটু সাইডেই দাঁড়াচ্ছি, তোমাদের একটু প্রয়োজন হবে, জাস্ট একটু পরে প্রয়োজন হবে, আমি এটা মুছে দিয়ে এখানে একটা লাইন বিশ্লেষণ করব। ওকে, আচ্ছা, তোমরা নিতে পারো, জাস্ট 5 সেকেন্ড টাইম, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, একটি লাইন তো আমি অবশ্যই লিখে বোঝাবো, কিন্তু লাইনটা বোঝার আগে তো তোমাকে এই সকল বেসিক বিষয়গুলো জানতে হবে, তাই না? এটা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে বা মাঝে থাকলে 1 মাত্রা নিবে অক্ষরবৃত্তের ক্ষেত্রে আর কি, এবং যদি বদ্ধাক্ষর শেষে বা এককভাবে বসে তাহলে সেখানে তুমি 2 মাত্রা নিবে। ঠিক আছে, বুঝেছো সবাই? জাস্ট বলো যে বুঝেছো কিনা, তাহলে আমি পরবর্তীতে প্রসিড করছি। আচ্ছা, রূপা ইসলাম তুমি বুঝতে পেরেছো, বাকি সকলে কি বুঝতে পেরেছো? ওকে, গট ইট। ঠিক আছে, তাহলে এখন আমি একটা লাইনের মধ্যে যাচ্ছি। আমি এতটুকু কিন্তু মুছে দিব, কারণ আমার একটা লাইন এখানে লিখতে হবে। তোমাদের কারো কাছে যদি খাতা কলম থাকে, তোমরা খুব সহজে খাতা কলমটা নিয়ে কিন্তু বসতে পারো, কারণ একটি লাইনের মাত্রা যদি এখানে নির্ণয় করতে পারো, তাহলে আই হোপ তোমরা ইন ফিউচার যে কোনো লাইনের মাত্রা আশা করি তোমরা নির্ণয় করতে পারবে। যখন তোমাদের যদি ইন কেস বলেই দেয় যে ভর্তি পরীক্ষায় এই কবিতা থেকে একটা লাইন দিয়ে দিলাম, বলো এই কবিতার লাইনের মাত্রা কয়টা, এখন তো তোমরা জাস্ট হিমশিম খেয়ে যাবে। আচ্ছা দেখো, এখন অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে SMS টেকনিকটার দ্বারা পরিচিত আছো। যদি SMS টেকনিকটা একটু মাঝে মাঝে একটু হয়, ডিলে করে, জাস্ট অনেকে জাস্ট যে বাংলিশ লেখার ফরম্যাটটা আসলে ঠিক হয় না, এই জন্য আর কি অনেকে গুলিয়ে যায়। তো বাট এটা তবুও কিন্তু একটা ইফেক্টিভ ওয়ে আর কি। এখন দেখো, এই যে অক্ষর নির্ণয় করবো আমরা কিভাবে, আমার অক্ষরের জন্য ওই যে ওপেন সিলেবাল বা ক্লোজ সিলেবাল, ওটা আমরা জানবো। অক্ষরটা হচ্ছে আমরা SMS এই টেকনিকের মধ্যে যেখানে যাও না কোনো থেকে SMS এই টেকনিকটাই বলবে। SMS মানে হচ্ছে ওই যে যে চরণটা থাকবে বা এই যে যে লাইনটা থাকবে, সেটা আমি কিসে করব, সেটা আমি পার্সোনাল যে মেসেজ আমরা বাংলিশ ভাবে লিখি, ওটা জাস্ট বাংলিশে আমরা কনভার্ট করে ফেলবো। অর্থাৎ চরণটা আমি বাংলিশে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এখন এই যে যে চরণের অক্ষরের শেষে ওইখানে আমাদের দেখতে হবে, এখানে ভাওয়েল আর কনসোনেন্টের একটা বিষয় আছে। কিন্তু যখন আমি বাংলিশে লিখছি এবং যখন এই চরণটা আমার বিভিন্ন অক্ষরের স্প্লিট হয়ে যাচ্ছে আর কি, বিভিন্ন অক্ষরে বিভক্ত হয়ে যায়, তখন ওই অক্ষরের শেষে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ A E I O U, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে কি তোমাদের মুক্তাক্ষর। ওইটাকে আমরা কি বলি, এই যে 5টাকে বলা হচ্ছে তোমার মুক্তাক্ষর, এবং এই মুক্তাক্ষরের জন্য আমাদের একটি মাত্রা করে বরাদ্দ রয়েছে। এবং এই ভাওয়েল ছাড়া বাদবাকি যে কনসোনেন্ট গুলো রয়েছে, এই সকল কনসোনেন্ট গুলো আমার কি, এই কনসোনেন্ট গুলো হচ্ছে আমার বদ্ধাক্ষর। ওকে, গট ইট। এবং এই বদ্ধাক্ষরের যে পজিশনের কথা বলেছিলাম, ওই পজিশন অনুযায়ী হচ্ছে তোমরা মাত্রাগুলো অ্যাসক্রাইব করবে। আচ্ছা, এখন দেখো, আমাদের এই তাহারই পরে মনে কবিতার একটা চরণ আমি নিয়ে নিই, একটা লাইন নেই। এখানে একটা লাইন ছিল আমার যতদূর মনে পড়ে, যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। আচ্ছা, এইটা একটু দেখি। দেখো, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, বেজেছে কি আগমনী গান। ওকে, ঠিক আছে। দেখো, এখানে একটা লাইন ছিল যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। এখন এই লাইনটার দ্বারা আমি আসলে বুঝতে পারবো যে এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে নাকি মাত্রাবৃত্ত ছন্দে লিখিত হয়েছে। এবং এই লাইনটা যদি অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্ত হয়,
তাহলে কিন্তু অন্যান্য যে লাইনগুলো রয়েছে এই ছন্দের মেলবন্ধন অনুযায়ী অন্যান্য লাইনগুলো কিন্তু একই মাত্রা অনুসরণ করবে। তবে আমাদের মূল যে বিষয়বস্তু যেখানে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এই চরণের মধ্যে মূল পর্ব, ওই মূল পর্বের মাত্রা 8 হলো নাকি 10 হলো, এটাই হচ্ছে আমার মূল বিষয়বস্তু। ওকে, এখন এটাকে আমি এই যে বাংলাদেশে কনভার্ট করে ফেলি। তোমার খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম, তোমার যদি খাতা কলম থাকে তাহলে আমার সাথে সাথে এটা কনভার্ট করে লেখো। দেখো, তরি, TORI, তরি, তার, তার এসেছে, তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? বেজেছে কি আগমনী গান? ওকে, গট ইট। দেখো, এখন আমি তোমাদের বলেছিলাম যে এই যে অক্ষরগুলো আগে আমাকে স্প্লিট করতে হবে, দেন আমাকে দেখতে হবে ওই অক্ষরের শেষে স্বরধ্বনি কি উচ্চারিত হচ্ছে নাকি আমাদের ব্যঞ্জন বা কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে কিনা। এখন আমি ভেঙে দিই। দেখো, তরি, আমি একবার, এখানে কয়টা অক্ষর রয়েছে? অবশ্যই এখানে কিন্তু 2টা অক্ষর রয়েছে। এটা একটু মনে রাখার বিষয় যে কোনো এই যে ওয়ার্ডটাকে জাস্ট আমি যে কনভার্ট করলাম, এই ওয়ার্ডের মধ্যে যতগুলো আমি ভাওয়েল পাবো ততগুলো আমার কাছে অক্ষর থাকবে। আবার তুমি এই যে জাস্ট নিজে উচ্চারণ করে দেখো, তো রি, তো রি, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমি তো এই পর্যন্ত উচ্চারিত করতে পারছি। আবার আরেকটু উচ্চারণ করছি রি, রি, তাই না? ওকে, তাহলে এখানে 2টা অক্ষর, এই যে তো রি। এখন খেয়াল করার বিষয় হচ্ছে যে এই যে তরি, এইখানে এই ওটা তোমার মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর? আমি তো অবশ্যই বলেছি যে শেষে যদি এই যে ভাওয়েল থাকে অক্ষরের শেষে, এই আই ও ইউ, এগুলো থাকলে মুক্তাক্ষর এবং তার জন্য আমি একমাত্রা আরোপ করব। তাহলে এখানে ও আছে, এখানে আই আছে, এটার জন্য আমি একমাত্রা নিব, এটার জন্য আমি একমাত্রা নিব। ওকে, তার, TAR, তার, দেখো শেষে কিন্তু আমার কোনো ভাওয়েল নেই, এই জন্য এটা মুক্তাক্ষর না, এটা হচ্ছে বদ্ধাক্ষর। আবার ওই যে বদ্ধাক্ষরের পজিশনটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে বদ্ধাক্ষরের পজিশন অনুযায়ী সেটা যদি শেষে বসে, তার জন্য আমরা কত মাত্রা আরোপ করি? 2 মাত্রা আরোপ করি। তাই এটার জন্য আমি নিলাম 2 মাত্রা। এসেছে, এসেছে 3টা মাত্রা, এই ই, সে, ছে, এসেছে, তাহলে এটার জন্য একমাত্রা, এটার জন্য একমাত্রা এবং এটার জন্য একমাত্রা। আবার কি, কে আই, কি, এই যে লাস্টে কিন্তু আমার আই রয়েছে, তাহলে কি এর জন্য আমি কি, এখানে আমি আরো একটা মাত্রা নিতে পারি, কারণ এই যে লাস্টে ভাওয়েল আছে। আচ্ছা, এখন দেখো পরবর্তীতে আমরা আরেকটু যাই। বেজেছে, 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 এবং প্রত্যেকটা শেষেই দেখো এখানে কিন্তু অক্ষরের শেষে কিন্তু ভাওয়েল গুলো রয়েছে, এই জন্য কিন্তু আমি এখানে এক মাত্রা করে নিয়ে নিলাম, তাই না? আচ্ছা, এখানে 3টি মাত্রা পেলাম। এরপর হচ্ছে ঠিক সেম ভাবে কি, এটার জন্য এক মাত্রা পেলাম। আগমনী, আগমনী, এই হচ্ছে এ, এটার জন্য এক মাত্রা আ। এবার হচ্ছে গো, আ গো, মো নি, আ গো মো নি, এবং লাস্টে যে অক্ষরটা রয়েছে গান, গানের এখানে একটাই মাত্র অক্ষর, আর কিন্তু অক্ষর নেই। আবার লাস্টে রয়েছে কি, আমার লাস্টে কনসোনেন্ট মহাশয় রয়েছে, এবং শেষে থাকলে তা বদ্ধাক্ষর, এবং তার জন্য 2 মাত্রা আমাদের বরাদ্দ রাখতে হয়। এখন দেখো, এই চরণের মাত্রা যেহেতু আমি নির্ণয় করে ফেলেছি, তাহলে এই চরণটাকে আমি পর্বে বিভক্ত করি। এই চরণটা কিন্তু আমরা 2 ভাবে, অর্থাৎ 2টা পর্বে বিভক্ত করতে পারি। তরি তার এসেছে কি, তরি তার এসেছে কি। আবার সিম্পলি বোঝার ওয়ে হচ্ছে, এই দেখো লাইনের মধ্যে কিন্তু একটা ইন্টারোগেটিভ সাইন রয়েছে, তাই না? তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার একটা পর্ব, যে তরি তার এসেছে কি। ওকে, এটাকে স্প্লিট করে দিই এই পর্বে ভাবে। পরবর্তী পর্বটা কি হচ্ছে, যে বেজেছে কি আগমনী গান। ওকে, ঠিক আছে। এখন এইটা যেহেতু আমার মূল পর্ব, এখন এই মূল পর্বের মাত্রা সংখ্যাগুলো আমরা যোগ করে দিই। 1 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 1 আর 1 2 আর 2 4 5 6 7 8। তাহলে এখানে আমি কত পেলাম? এখানে আমি মোট মাত্রা পেলাম 8 মাত্রা। আবার পরবর্তী যে পর্ব 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 2, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি এখানে টোটাল কয়টা মাত্রা পেলাম? আমি এখানে পেলাম 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমি পেলাম হচ্ছে
10 মাত্রা। আচ্ছা, এখন দেখো ওই যে অক্ষরবৃত্তের যে বৈশিষ্ট্য আমি বলেছিলাম সেখানে কিন্তু লেখা ছিল যে চরণের যদি মূল পর্বটা 8 মাত্রা বা 10 মাত্রা হয় তাহলে সেটা হবে অক্ষরবৃত্ত, এবং পরবর্তী যে পর্ব তার মাত্রার উপর ডিপেন্ড করে এটা এক্স্যাক্টলি অক্ষরবৃত্ত হচ্ছে নাকি অক্ষরবৃত্তের মধ্যে আবার যে প্রকারভেদ রয়েছে যে এটা কি চতুর্দশপদী হয়ে যায় কিনা। দেখো এখানে হচ্ছে 8 মাত্রা, এখানে হচ্ছে আমার 10 মাত্রা, তাহলে 8 আর 10 যোগ করা হচ্ছে আমার কি 18 মাত্রা। এখন তোমরা বইয়ের যদি তোমাদের বই সামনে থাকে তাহলে লাইনের ওখানে বর্ণগুলো কাউন্ট করবে, এখানে বর্ণগুলো কাউন্ট করলেই দেখবে 18। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এখানে কিন্তু টোটাল এই যে কয়টা আছে 18টা বর্ণ আছে। তাহলে এইভাবে যদি তোমরা কাউন্ট করো এখানে তোমরা 18 পাবে, আবার এখানে কি তোমরা এই মাত্রা হিসেবে নির্ণয় করলে কিন্তু 18 পাচ্ছ। আবার হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু লাইনের ওখানে ছোট ছোট থাকে আর কি, ছোট লাইনগুলো থাকে ওখানে মাত্রাগুলো 10 করে মাত্রা হতে পারে, বুঝতে পেরেছো। এখন মূল পর্বের মাত্রা যদি এখানে 8 হয় আর এরপরে যদি এইখানে এই যে পরবর্তী পর্বের মাত্রা যদি 6 হয়ে যায় তাহলে কিন্তু 8 আর 6 14 মাত্রা হয়ে যায়। আবার যদি 14 মাত্রা হয়ে যায় সেখানে কিন্তু আমাদের কি হয়ে যায়, তোমরা তো অবশ্যই জানো, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ কি আমাদের রয়েছে না, চতুর্দশপদী যে কবিতাগুলো রয়েছে 14 মাত্রার কবিতাগুলো রয়েছে সেটা কিন্তু কনভার্টেড হয়ে যাবে। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমার মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তের জাস্ট একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করলাম এই এমসিকিউ আলোকে। এখন তোমরা দেখো তোমরা এক্স্যাক্টলি বুঝতে পেরেছো কিনা, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এখনই কমেন্ট বক্সে জানাও। ওকে, বলো। হ্যাঁ, কনসোনেন্ট হচ্ছে বদ্ধাক্ষর, ভাওয়েল গুলো হচ্ছে তোমার মুক্তাক্ষর। আচ্ছা, কে বুঝো নাই? নাজনীন ঝুমুর তুমি বুঝো নাই? আবার বলছে কিছু বুঝি নাই ভাইয়া, মুখস্থ করে নিব। হ্যাঁ, মুখস্থ তুমি অবশ্যই করতে পারো, তুমি হয়তো বলতে পারো যে ভাই এটা তো দেখে মানে জাস্ট কিভাবে আমি পরীক্ষার হলে এটা নির্ণয় করবো, তাই না, আমার অনেক সময়ের প্রয়োজন হবে। কিন্তু ফার্স্ট টাইম এটা দেখলে তোমার হয়তো কঠিন মনে হতে পারে যে এটা এইভাবে কিভাবে আসলে সম্ভব, কিন্তু পরবর্তীতে তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করো, তুমি এটা করো যে কবিতার মধ্যে যতগুলো চরণ রয়েছে ম্যাক্সিমাম চরণগুলো তুমি একটু স্প্লিট করার চেষ্টা করো, তুমি অক্ষরে বিভক্ত করো, তুমি মাত্রা নির্ণয় করো মুক্তাক্ষর বদ্ধাক্ষর দেখে, তারপর চেষ্টা করো দেখে এটা মাত্রাবৃত্তের মধ্যে পড়ে নাকি এটা অক্ষরবৃত্তের পড়ে। এখানে তুমি একটি লাইনও পাবে না যেটা মাত্রাবৃত্তের ওই যে 6+6+6+2 মাত্রা এটাকে অনুসরণ করে, বুঝতে পেরেছো। এই জন্য তোমরা যে ঢালাও ভাবে সবাই বলে গেলে যেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, তোমরা সকলেই কিন্তু একত্রে ভুল উত্তর দিয়েছো। আর আমি এমনি এমনি এমসিকিউটা রাখিনি, আমি জানি এমসিকিউ তো তোমাদের প্রবলেম হবে। এই যে এই ধরনের প্রবলেমেটিক এমসিকিউ গুলো যখন পরীক্ষা আসবে তখন সবাই একসাথে ধরা খাবা, আর মুখস্থ করবা, বলবা মাত্রাবৃত্ত, সুন্দর করে 1 মার্ক কাটা। আর ভর্তি পরীক্ষা 1 মার্ক মানে বুঝতে পারছো তাই না, 1 মার্ক না, খুব সম্ভবত 0.25 না 50 করে কাটে আর কি, 1 মার্ক করে কাটে না। আচ্ছা, বুঝেছো সবাই? আর আচ্ছা আচ্ছা হ্যাঁ, স্ক্রিনশট নিবে নাকি কেউ? তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ ঝুমুর, তুমি এখন বুঝেছো না? আচ্ছা, তোমরা যদি বুঝতে থাকো তাহলে এটাই হচ্ছে আমার সার্থকতা, কারণ তোমাদের জন্যই এটা উপস্থাপন করা আর কি। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে কেন যাবে, মাথার উপর এরকম একটা নেট ধরবা, ওই নেটে সব বেঁধে যাবে মাছের মতো। ঠান্ডা লেগেছে হালকা আর কি। এখন আপনি এবার একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা শাহরি আমিন, ধন্যবাদ, যদি বুঝে থাকতে পারো তাহলে ধন্যবাদ। আচ্ছা মারুফ হোসেন, তুমি কি এখনো বুঝতে পারছো না? তুমি তো বলছো যে আরেকটু বোঝাতে হবে, তুমি এক্স্যাক্টলি কোন পয়েন্টটা বোঝা নেই ওটা আমাকে বলো, আমি ওটা তোমাকে হালকা একটু ব্রিফ করে দিচ্ছি যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটা তুমি বুঝতে পারছো না, বলো। আর যদি সবাই বুঝে থাকো তাহলে আমি পরবর্তী এমসিকিউতে মার্চ করি। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো। ওটা তোমরা পরবর্তীতে কি করবে, এই কবিতার যে অন্যান্য লাইনগুলো আছে না ওগুলো একটু সলভ করে নেবে। ঠিক আছে, তাহলে পরবর্তী এমসিকিউতে যাওয়া যাক। দেখো তোমাদের জন্য 3 নম্বর এমসিকিউতে আমি এখানে কি রেখেছি, ফুল কি ফোটেনি শাখে, এখানে নিটা কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে। ফুল কি ফোটেনি শাখে, এখানে এই যে নি এটা কোন পদ রূপে, খুব সম্ভবত তোমাদের মোহিত স্যার উনি পড়িয়েছিলেন পদ প্রকরণের একটা ক্লাস নিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। ওই পদ প্রকরণের ক্লাসে যদি তুমি এটা বলে থাকেন তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এটা পারার কথা, তাই না? এখন তোমরা অ্যান্সার করো যে এখানে নি এটা কোন পদ, এটাকে বিশেষণ নাকি সর্বনাম নাকি ক্রিয়া বিশেষণ নাকি অব্যয়, বলো। দ্রুত তোমরা অ্যান্সার প্রদান করো, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে।
ওকে, বলো দেখি সবার আগে কে উত্তর দিতে পারো, এখানে নিটা কোন পদ? বলো। বলো না কেন, 3 নম্বরের এমসিকিউ এর অ্যান্সারটা কি হবে? দেখি কে আগে উত্তর করতে পারো। ফুল কি ফোটেনি শাখে, এখানে নিটা কোন পদ? মেবি, নো, নট মেবি, জাস্ট বি সার্টেইন। ওকে, জাস্ট বি ফিক্সড। সম্ভবত উত্তর দিয়ে জীবন চলে না, সব সময় আমাদের কি করতে হবে? নিশ্চয়তার সন্ধান করতে হবে। তবু তুমি উত্তর দিয়েছো ঘ, আরেকজন বলেছো গ। দেখি আর বাকি দুইজন ক খ বলে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, আপাতত সবাই বলছো গ। ক্রিয়া বিশেষণের দিকে দেখি বেশি অ্যান্সার যাচ্ছে, কেউ কেউ আবার বলছে অব্যয়। আচ্ছা, আমি আশা করি যেহেতু এইচএসসি তোমরা শেষ করছো, অ্যাট লিস্ট তোমাদের একাডেমিকে এখানেও ছিল পদ প্রকরণ নামে একটা তোমাদের ব্যাকরণিক আইটেম ছিল, আমি পড়িয়েছি বিভিন্ন মানে অফলাইন গুলোতে আর কি। তো এখানে কিন্তু এই যে তোমার কি অব্যয় আর ক্রিয়া বিশেষণের মধ্যে কিন্তু তোমার একটু পার্থক্য জানা দরকার। আচ্ছা, ঠিক আছে। অনেকেই বলছো যে 3-এর গ, তাই না? আচ্ছা, তাহলে 3-এর গ কেন হচ্ছে? দেখো, বিশেষণ হচ্ছে গুণবাচক বোঝায়, তাই না? সর্বনাম হচ্ছে আমরা বিশেষ্যের পরিবর্তে সাবজেক্টিভ পজিশনে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো। অব্যয় হচ্ছে কি অন্য একটা স্বতন্ত্র শব্দ, যার অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে মূল ধরনের কাজ। আচ্ছা, এই অব্যয়ের মধ্যে আবার যোজক, অনুসর্গ, ইটসেট্রা কিছু কিছু পড়ে যায়। এখন ক্রিয়া বিশেষণ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এখন ক্রিয়া বিশেষণ কেন সঠিক অ্যান্সার? দেখো, ক্রিয়া বিশেষণ হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাই না? ক্রিয়া বিশেষণ হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বটা আমরা নির্ণয় করি কিভাবে? টাইম, প্লেস, ম্যানার, বা ম্যানার, প্লেস, টাইম, এমপিটি, যেভাবে আমরা দেখেছি না, কখন, কোথায়, কিভাবে। ক্রিয়ার কাছে যদি এই প্রশ্ন করে আমরা উত্তর পেতে পারি তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের ক্রিয়া বিশেষণ। এখন এখানে বলছে ফুল কি ফোটে নি শাখে, ফুল কি ফোটে নি শাখে। এখন এইটা ক্রিয়া বিশেষণ এই জন্য কারণ এই যে ফোটে নি, ফোটে নি ক্রিয়ার কেমন অবস্থা? ক্রিয়ার নেগেটিভ অবস্থা বোঝাচ্ছে। এটা তোমরা একটু মাথায় রাখবে যে ক্রিয়ার নয়অর্থক বা নেগেটিভ অবস্থা বোঝালে তখন সেটাকে বলা হচ্ছে নত্যার্থক, নয়ার্থক বা নাবোধক ক্রিয়া বিশেষণ। নাবোধক ক্রিয়া বিশেষণ। ঠিক একইভাবে এই যে ফোটেনি, এখানে আমি বলতে পারতাম যাব না। আমি যাব, এটা ক্রিয়ার অবস্থা অ্যাফার্মেটিভ, যখন না হয়ে গেল যাব না। আমি খাবো না, আমি ঘুরবো না, তাই না? এটসেট্রা এটসেট্রা, যে বিভিন্ন যেগুলো ক্রিয়ার নাবোধক অবস্থা বোঝায় এগুলোকে বলা হচ্ছে তোমার নেতিবাচক বা নাবোধক ক্রিয়া বিশেষণ। পরের এমসিকিউতে যাই। রচিয়া লহনা আজো গীতি, রচিয়া লহনা আজো গীতি, এখানে এই যে না, এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটা কে বলেছে? অবশ্যই কিন্তু আমরা কবিতার মধ্যে দেখতে পেয়েছি কবি, ভক্ত এবং কবি তারা একে অপরকে পাল্টা প্রশ্ন করছে এবং উত্তর প্রদান করছে। তাহলে এই যে রচিয়া লহনা আজি গীতি, অর্থাৎ গীতি, বন্দনা বা গান, এটা রচনা করার জন্য কবি ভক্ত কবিকে বলছে। এখন এই বলার মধ্য দিয়ে কবি ভক্তের কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? তিনি কি তিরস্কার করেছেন, নাকি উপদেশ দিয়েছেন কবিকে, নাকি অনুরোধ করেছেন, নাকি তিনি নিষেধ করেছেন? দেখি, বলো 4 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সার কি হবে? 4-এর গ বলছো? আচ্ছা, 4-এর গ, তাই না? ওকে, দেখি কেউ কি ভিন্ন অ্যান্সার দিবে নাকি? আচ্ছা, সেমি 4-এর সি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক হয়েছে, 4-এর আসলে সি হবে। কারণ আমরা কিন্তু ওই যে যখন একটু ব্রিফ করেছিলাম না, একটু সামারাইজ করেছিলাম কবিতার যে মূল ভাবটা বা প্রেক্ষাপটটা আর কি, ওইখানে যখন প্রকৃতিতে বসন্ত আসলো বা ফাগুন আসলো, তখন ওই প্রাকৃতিক নিদর্শনগুলো দেখার পরেও তার অন্তর্জগতে বা তার মনোজগতে যে এক বিষাদময় রিক্ততার সুর বিরাজ করছিল, সেই অবস্থায় তার পক্ষে আসলে কোনো কবিতা, গীতি, বন্দনা এটসেট্রা এগুলো রচনা করা আসলে সম্ভব ছিল না। সেজন্য কবিভক্ত যখন দেখতে পেলেন যে কবি আসলে এতটাই উদাসীন বা আনমনা এই বসন্তের আগমনে, তাহলে তাকে আমি রিকোয়েস্ট করি বা অনুরোধ করি, কারণ
কবির যে ভক্তরা ছিলেন, কবি ভক্তরা, তারা স্বাভাবিকভাবে তার কাছ থেকে প্রত্যাশা করে যে বসন্তের আগমন সম্পর্কে তিনি হয়তো কোনো রচনা আমাদের জন্য কি করবেন, আমাদের উপহার দিবেন। কিন্তু যেহেতু তিনি এটা করছেন না, সেই জন্যই কবি ভক্ত তার কাছে এটা রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। পরবর্তী এমসিকিউটা দেখো। আচ্ছা, পরবর্তী এমসিকিউতে যাওয়ার আগে আমি তোমাদের জাস্ট হালকা একটা ইনফরমেশন দিয়ে রাখি আর কি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের এই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0। এই কোর্স সম্পর্কে ইতিমধ্যেই খুব সম্ভবত তোমরা ইন ডিটেলস জেনে ফেলেছো, তবুও যারা জানো না তাদের জ্ঞাতার্থে আর কি বলছি, যেখানে তোমরা 130 ঘন্টা লাইভ ক্লাসেস পাচ্ছ, 100+ আর্কাইভ ক্লাস পাচ্ছ, ফাইনাল মডেল টেস্ট রয়েছে, সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংরেজি, জিকে যে প্রো বুক গুলো রয়েছে, তারপরে তোমার ইনস্ট্যান্ট যে ভর্তি হলে একটা অফার চলছিল, সেই অফারে ভর্তি হলে কিন্তু তোমাদের ওখানে একটা ডিসকাউন্টের ব্যাপার ছিল। তো এই সকল বিষয়ে তোমরা যারা আরো বিস্তারিত জানতে চাও, তারা কিন্তু আমাদের পেজে নক করতে পারো, নম্বর দেওয়া আছে বা পেজের লিঙ্কে তোমরা নক করে জেনে নিতে পারো। বিস্তারিত জেনে এই যে তবে পরীক্ষার পরে এখন তো বিভিন্ন জায়গায় অনেকে অ্যাডমিশন নেওয়া শুরু করে ফেলেছো, তাই না? তো এই যে তোমার যে অ্যাডমিশনের জার্নি, এটা স্মুথ করার জন্য একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে তোমার এঙ্গেজ থাকতে হবে, যেখানে তুমি নিয়মিত ডাউট সলভ করবে, তুমি ক্লাস টেস্ট দিবে, তুমি এক্সাম দিবে, নিজেকে যাচাই করে নিবে, এবং যে বিভিন্ন টপিকগুলো রয়েছে ওই টপিকগুলোর একটা গোছানো প্রস্তুতি তুমি যাতে পরীক্ষার হলে নিয়ে যেতে পারো, যাতে তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও। সেজন্য আর দেরি না করে তোমরা খুবই দ্রুত আমাদের পেজে নক করো, এবং তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু 5 তারিখে ওরিয়েন্টেশনটা হবে, এবং 6 তারিখে তোমাদের হচ্ছে অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে আর কিন্তু সময় বেশি নেই, তোমরা সকলে দ্রুত এনগেজ হয়ে যাও, এনরোল করে ফেলো। ওকে, পরবর্তী এমসিকিউতে আসো। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? এই এমসিকিউটা আমি এমনি এমনি দেইনি, এই এমসিকিউটা মোস্ট কনফিউজিং। দেখি, আশা করছি তোমরা অনেকে ভুল উত্তর দিবে, দেখি সঠিক উত্তরটা কে দিতে পারো। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, এখানে কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? অলসতা, নিস্পৃহতা, অনাসক্ততা নাকি উদাসীনতা? বলো দেখি। এখানে অপশনগুলো হচ্ছে একটু মানে সহজ সহজ অপশনগুলো দেওয়া আছে আর কি, সহজ অপশনগুলো দেওয়া আছে। অপশনটা অনেক সময় আরো বেশি কনফিউজিং থাকে, দেখো, বাট ওই কনফিউশনটা কোথায় হয় এটা আমি তোমাদের একটু ক্লারিফাই করার দরকার রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা সহজ ছিল, এমসিকিউ এর অপশনগুলো একটু সহজ রয়েছে। অলসতা যেহেতু আসছে না, নিস্পৃহতা এটা কিছুটা রেলেভেন্ট, এটা রাখছি, অনাসক্ততা এটাও কিছুটা রেলেভেন্ট। আচ্ছা দেখো, এখন ম্যাক্সিমাম যে শিট গুলো আছে বা বইগুলো আছে, গাইড আছে, এই যে এখানে যে 2টা বা 3টা অ্যান্সারের মধ্যে একটু কন্ট্রাডিকশন আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে উদাসীনতা, আর একটা হচ্ছে কোমল চোখ বা কোমল আখি, আবার অনেকে বলে অশ্রুসিক্ত নয়ন, অশ্রুসিক্ত নয়ন বা অশ্রুসিক্ত চোখ, যে যাই বলুক না কেন। এই যে 2টা বা 3টা, আবার অনেক জায়গায় আছে ক্ষীণ দৃষ্টি, তাই না? ক্ষীণ দৃষ্টি, এই যে অপশনগুলো আছে না, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম সময় হচ্ছে কন্ট্রাডিকশন দেখা যায়। এখন এখানে দেখে বুঝছি আমি উদাসীনতা, কিন্তু যখন এই 3টা অপশন একসাথে থাকবে তখন আমি এক্স্যাক্টলি কোনটা নিব? দেখো, আমার যে ব্যক্তিগত মতামত, যেটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, স্নিগ্ধ আখি, তাই না? আচ্ছা, এই হচ্ছে স্নিগ্ধ আখি। এখন এই যে স্নিগ্ধ শব্দের অর্থ কি? স্নিগ্ধ শব্দের অর্থ হচ্ছে কোমল, তাই না? স্নিগ্ধ শব্দের অর্থ হচ্ছে কোমল, এবং এই যে আখি শব্দের অর্থ হচ্ছে কি? আমার চোখ। স্নিগ্ধ শব্দের অর্থ হচ্ছে কোমল, আখি শব্দের হচ্ছে চোখ। কিন্তু কিছু কিছু জায়গায় এর যে আক্ষরিক ব্যাখ্যা দেওয়া আছে, খুব সম্ভবত এর পরের এমসিকিউটা আর কি তোমাদের এই বিষয়ে দেখো। পরের এমসিকিউটা হচ্ছে যে এইভাবে, যে এই যে কোমল চোখ, অশ্রুসিক্ত নয়ন নাকি উৎসুক চাহনি, আবার এখানে মায়াবী চোখ। দেখো, এই 4টাই হচ্ছে মোস্ট কনফিউজিং। ওইখানে ওই অভিব্যক্তিটা তোমরা বুঝতে পারছো, যেহেতু কি স্নিগ্ধ আখি তুলে জাস্ট তিনি কি প্রশ্ন করছেন, তার মধ্যে তার উদাসীনতার প্রকাশ পেয়েছে। কিন্তু এই এমসিকিউটা হচ্ছে ওই যে ওইটার ব্যাখ্যা, যাতে তোমরা এখন সহজে বুঝতে পারতে, বাট আমি এইখানে ব্যাখ্যাটা একবারে দিয়ে দিচ্ছি। স্নিগ্ধ আখি, স্নিগ্ধ শব্দের অর্থ কি বলেছি? স্নিগ্ধ শব্দের অর্থ বলেছে কোমল, আখি শব্দের অর্থ বলেছি হচ্ছে চোখ। তাহলে যদি বলে যে স্নিগ্ধ আখি শব্দের অর্থ কি, স্নিগ্ধ আখি শব্দের অর্থ কি, তখন তোমরা অ্যান্সার করবে হচ্ছে কি কোমল চোখ, তখন তোমরা অ্যান্সার করবে কোমল চোখ। ওকে, কিন্তু কবিতার কোথাও এই বিষয়টা লেখা নেই যে অশ্রুসিক্ত নয়নে, কোথাও কিন্তু এটার ইঙ্গিত পর্যন্ত নেই। তো আমার কাছে মনে হয় অশ্রুসিক্ত নয়ন এটা ইররিলেভেন্ট, মোস্ট ইররিলেভেন্ট। মায়াবী চোখ হবে না, কারণ আমি যদি আক্ষরিক অর্থ এটা গ্রহণ করে নেই যে কোমল চোখ,
তাহলে মায়াবী চোখ তোমার হওয়ার এখানে আর কোনো প্রশ্নই আসে না, তাই না? আচ্ছা, এখন কোমল চোখ নাকি উৎসুক চাহনি, এই দুইটার ভিতরে হচ্ছে তোমাদের মোস্ট কনফিউশনটা লাগবে। তোমাদের বইতে অনুশীলনের 2 নাম্বার যে এমসিকিউটা আছে ওইখানে হচ্ছে এমসিকিউটা আছে, স্টিল মনে আছে আমার। এখন দেখো, আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে এই যে কবিভক্ত যখন তাকে বললেন যে বসন্ত বরিয়া লবে নাকি তুমি বন্দনায়, তাই না, হে কবি নীরব কেন, কবিতার যে প্রথম লাইনটা, এখন ওই লাইনের পরবর্তীতে তিনি যখন স্নিগ্ধ আঁখি তুলে জিজ্ঞাসা করছে দক্ষিণ দুয়ার গেছে খুলি বা এটসেট্রা এটসেট্রা আরো বিভিন্ন প্রশ্ন করছে, তখন অ্যাজ এ পোয়েট, একজন কবি হিসেবে তার কিন্তু এই সকল বিষয়ে কিন্তু অবগত থাকা প্রয়োজন ছিল, কারণ এই যে এই মাসটা তার জন্য কিন্তু খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তবুও তিনি যে এখানে নিরাসক্ত, তিনি ওই বিষয়ে কোনো খেয়ালই রাখছেন না, এই যে তার ঔদাসীন্য মনোভাব প্রকাশ পাচ্ছে, এবং এই স্নিগ্ধ আঁখি তুলে অর্থাৎ তার চোখ তুলে তিনি কবিভক্তকে কি করলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল এটসেট্রা এটসেট্রা এগুলো কি ফুটেছে, তারপর দক্ষিণা সমীর বা দক্ষিণা বাতাস কি তার গন্ধে হয়েছে আকুল, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করছে না। এই যে প্রশ্নগুলো করছে, এই প্রশ্নগুলো করার মধ্য দিয়ে তার উৎসুক চাহনি যে আমি তো এগুলো সম্পর্কে একেবারে অবগত নই, আমি তো জানতামই না যে প্রকৃতিতে বসন্ত এসেছে। তাহলে এখন তিনি যখন মাথা উঁচু করে, হ্যাঁ কি ব্যাপার, প্রকৃতিতে বসন্ত এসেছে, তখন তিনি জিজ্ঞাসা করছেন যে এই এটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা। তাহলে এই যে তার জিজ্ঞাসার মধ্যে এই চরণ, এই বাক্যটা, এই লাইনটা, এই লাইনের মধ্যে এই যে স্নিগ্ধ আঁখি, এটা বলতে বোঝায় কি, এখানে তোমার আক্ষরিক অর্থ চাইনি, আক্ষরিক অর্থ তোমার কাছে চাইনি, তোমাকে বলেছে এই লাইনে এই অর্থটা দ্বারা বোঝায় কি, এই বোঝানো হচ্ছে তোমার কি উৎসুক চাহনি। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোমল চোখ এটা হচ্ছে কি রং অ্যান্সার। অনেক জায়গায় বাড়ি যে হ্যাঁ দেওয়া থাকে, কোথাও মায়াবী চোখ আছে, কোথাও কোমল চোখ, কোথাও অশ্রুসিক্ত নয়ন, কোথাও উৎসুক চাহনি, কিন্তু আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট রিলেভেন্ট মনে হয় হচ্ছে উৎসুক চাহনি, কারণ এই যে বাক্যটা, এই শব্দটা তার মনের ভাব, তার চাহনির মধ্যে একটা উৎসুক দৃষ্টিভঙ্গি ছিল, এটাকেই প্রকাশ করে। কিন্তু যখন আক্ষরিক অর্থ কথা বলা হয় তখন সেই অর্থে আমরা বলতে পারি স্নিগ্ধ অর্থ কোমল, আঁখি অর্থ চোখ, তার মানে স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে কোমল চোখ। এটা আমাদের কাছে জানতে চাইনি। ওকে, আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে। 7 নম্বর এমসিকিউটা খেয়াল করো, দেখো এই এমসিকিউটা তোমাদের পারার কথা, শুরুতে যদি কেউ একটু মনোযোগ দিয়ে শুনে থাকো। আমি এখানে বলেছিলাম 2 ধরনের ফলের কথা বলেছে, 3টা ফুলের কথা বলেছে, তাহলে ওই 2টা ফল কি কি বলো? কবিতায় যে 2টি ফলের নাম উল্লেখ আছে, বাতাবি লেবু আম, বাতাবি লেবু লিচু, আম লিচু আম পেয়ারা, এটা তো দেখে বোঝাচ্ছে না? খুব ইজি তোমাদের জন্য, বলো দেখি সঠিক অ্যান্সার কি হবে? কোন 2টা ফলের কথা বলেছিলাম? 7 ক, তাই না? সেমি সারে আমিম, তুমি বলছো আচ্ছা রশনি, সকলে দেখি এ বলছো। আচ্ছা ঠিক আছে, এমসিকিউটা সহজ, এই জন্য সকলে দ্রুত উত্তর দিয়ে ফেলতে পেরেছো, বাতাবি লেবু এবং আম। আচ্ছা ঠিক আছে, এখানে যে লিচুর কথা তো বলাই হয় নাই, লিচু পেয়ারা এগুলো কোথা থেকে আসলো, আম জাম কাঁঠাল এগুলো কি বসন্তকালে হয় নাকি, কি জানি। আচ্ছা দেখো পরবর্তী, দেখো তাহারই পরিমাণে কবিতায় ব্যবহৃত পুষ্পারতি শব্দটি কিভাবে গঠিত হয়েছে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে নাকি বিভক্তি যোগে? এখানে দেখি, এবার অ্যান্সারটা করো তো দেখি, পুষ্পারতি শব্দটি সন্ধি যোগে নাকি সমাস যোগে নাকি বিভক্তি যোগে নাকি প্রত্যয় যোগে গঠিত হয়েছে, কে বলতে পারবে দেখি? আট নম্বর এমসিকিউর অ্যান্সারটা কি হবে দেখি, বলো 8 নম্বর এমসিকিউর অ্যান্সারটা কি হবে? 8-এর খ। নানিন ঝুমুর তুমি বলছো 8-এর খ। 8-এর খ তো কি রয়েছে, সন্ধি যোগ। আচ্ছা একটা অপশন আমি ক্লিক করলাম এখানে, দেখি একজন বলছো সমাস, ফৌজিয়া মিম তুমি বলেছো সমাস, ওকে গট ইট। আর কোনো ভিন্ন মত? কেউ কি প্রত্যয় বা বিভক্তি বলবে? আচ্ছা প্রত্যয় বা বিভক্তি আশা করি কেউ বলবে না। তোমরা অন্তত এতটুকু তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে যে সন্ধি এবং সমাস এটা কেন রিলেভেন্ট। আচ্ছা এই তো পেয়েছি মহাশয়দের, 8-এর গ মাহবুব আলম এবং ফাহিমা ফাহি, এই তো তোমরা বলেছ হচ্ছে প্রত্যয় যোগে। আর একটা অপশন বাকি আছে বিভক্তি যোগে, বলে দাও একজন, তাহলেই হয়ে যাবে। 4টা অপশনই পেয়ে যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত অ্যান্সার পেলাম হচ্ছে ক, খ এবং গ এর মধ্যে থেকে। এখন দেখি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা প্রত্যয় আর বিভক্তি কি কি এক্স্যাক্টলি এটা কি আমরা জানি? বিভক্তি হচ্ছে এক প্রকারের লগ্নক। দেখো আমি আবার সেই তোমাদের 9-10 যে পড়া পড়ে এসেছো না, সেটা আবার তোমাদের একটু স্মরণ করাই দিই। বিভক্তি হচ্ছে এক প্রকারের লগ্নক। এই লগ্নক গুলোকে বলা হয় হচ্ছে শব্দাংশ, যা নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্যান্য শব্দের শেষে সংযুক্ত হয়ে
কি করে, একটা নতুন শব্দ গঠন করার, বা এই যে বিভক্তি এর মূল কাজই হচ্ছে কি কারক নির্দেশ করা এবং ক্রিয়ার কাল নির্দেশ করা। এটা সবসময় মাথায় রাখবে যে বিভক্তির মূল কাজ হচ্ছে কারক নির্দেশ করা এবং ক্রিয়ার কাল নির্দেশ করা, এটা হচ্ছে মূল কাজ। আচ্ছা দেখো তো এখানে কি তোমার এই যে পুষ্পারতি, পুষ্পারতি শব্দের শেষে তয় রস্যি রয়েছে, তয়ের সঙ্গে রস্যই। আচ্ছা এই রস্যইটা কোন বিভক্তি বাবা বলো তো আমাকে কেউ একটু। তোমরা যারা বিভক্তি যোগে অ্যান্সার করবে তারা কি দেখে যে রস্যইটা কি বিভক্তি বলো। বিভক্তি যে 7 প্রকার তার মধ্যে এটা পড়ে না। আবার লগ্নক যে 4 প্রকার, বচন, বলক, বিভক্তি এবং নির্দেশক, এগুলো রয়েছে না, এগুলো তোমরা অবশ্যই পড়ে এসেছো, তার মানে বিভক্তি আগেই মাইনাস। প্রত্যয় কি, প্রত্যয় সেম জিনিস, উপসর্গ আর প্রত্যয় কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য পড়তে হবে। প্রত্যয় হচ্ছে শব্দের শেষে বসে, উপসর্গ বসে হচ্ছে শব্দের পূর্বে। এখন শব্দের শেষে বসে কি করে, সে নতুন শব্দ গঠন করে। এখন তুমি বলতে পারো না যে পুষ্পারতি এই শব্দের শেষে এই দীর্ঘ হচ্ছে একটা প্রত্যয়, পুষ্পারো এই শব্দের শেষে প্রত্যয়টা যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করেছে। এটা তো সামথিং লাইক জাস্ট আজগুবি মনে হচ্ছে, তাই না? তাহলে এই প্রত্যয়টাও কি আমার অ্যান্সার হবে না। এখন বড়জোর সম্ভাবনা রয়েছে সমাস এবং সন্ধি, এই দুইটার মধ্যে একটা হবে। এখন যারা খ নম্বর অ্যান্সার করেছে তারা হচ্ছে চালাক। চালাক কেন, দেখো সন্ধি এটা যখন আমরা করি তখন কিন্তু আমরা চেষ্টা করি এই যে মিডল টার্ম ব্রেকের কথা বলেছিলাম না আমি সন্ধির ক্লাস নেওয়ার সময়, এই মাঝখান থেকে একটু ভাগ করার চেষ্টা করি, তাই না? এখন এই মাঝখানে আছে কি আমার আকার, মাঝখানে আমার কি আছে, আকার আছে। এখন এই আকারটা কখন আমি পাই, আকারটা পাই যখন এই যে অ বা আ এর সঙ্গে অ বা আ সংযুক্ত হয়, তাই না? এটা হচ্ছে অ বা আ এর সঙ্গে কি সংযুক্ত হবে, অ বা, এই যে এভাবে তো আমরা পাই না। আচ্ছা দেখো এখন তাহলে যে পুষ্পারতি শব্দটা যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি কোন দুইটা শব্দ পাবো, এখানে প্রথমত আমি পাবো হচ্ছে পুষ্প, এর সঙ্গে পাবো হচ্ছে আরতি, তাই তো? তাহলে এই যে পুষ্প এর সঙ্গে আছে অ, এই পাশে আছে আ, অ যোগ আ ইজ ইকুয়াল টু আ, দুইটা মিলে হয়ে গেছে কি পুষ্পারতি। তাহলে পুষ্পারতি এটা হচ্ছে আমাদের কি সন্ধি যোগে গঠিত হয়েছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সমাস হবে না কারণ সমাস হচ্ছে সংক্ষেপিত করা। এখন তুমি এটাকে কোন সমাস বলবে, তুমি কি এটাকে বলবে বহুব্রী সমাস? হ্যাঁ, তুমি যদি এইভাবে বলো যে পুষ্পারতি, পুষ্পারতি যাওয়া হয় যে অনুষ্ঠানে, তখন তো পুষ্পারতি প্রধান তৃতীয় পদ নয়, তখন তো তৃতীয় পদ হচ্ছে সেই অনুষ্ঠানটা, সেটাকে তো বোঝানো হচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে সমাস যোগেও গঠিত হচ্ছে না। আবার এখানে পূর্ব পদ পুষ্প আবার আরতি, এরা আবার এই যে আকার রয়েছে এটাকে আমি কিভাবে পুষ্পা, এটাকে পূর্বপদ ধরবো? পুষ্পা তো তাহলে এই যে মুভির মতো এটা হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয় না, এটা সমাসের নিয়মের মধ্যেই পড়ে না, এটা হচ্ছে সন্ধি যোগে গঠিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট এমসিকিউ তোমাদের জন্য, তাহার এই পরিমণে কবিতার মূল সুর কি? মূল সুর কি? শীতের রুক্ষতা, বসন্তের সৌন্দর্য, প্রকৃতির শূন্যতা, ব্যক্তি জীবনের রিক্ততা, 4টা অ্যান্সারই প্রায় কাছাকাছি, তাই না? 4টা অ্যান্সারই প্রায় রিলেভেন্ট। এখন তোমরা অ্যান্সার করো যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। এটাই হচ্ছে আজকের দিনে তোমাদের জন্য লাস্ট এমসিকিউ। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আজকের ক্লাসে জাস্ট এটাই হচ্ছে তোমাদের জন্য একটা টুইস্ট ছিল যে বাংলা প্রথমের সাথে বাংলা দ্বিতীয় পত্রের যে একটা অদ্ভুত সমন্বয়, এই অদ্ভুত সমন্বয় কিন্তু আজকে আমরা দেখলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, 9 ঘ, বাহ, এটা মনে হয় পাঠ পরিচিতির মধ্যে দেওয়া আছে, আমি 100% শিওর এটা মনে হয় পাঠ পরিচিতির মধ্যে দেওয়া ছিল। তাহলে এত দ্রুত তোমরা এত সহজে অ্যান্সার করে দিলা কেমনে? দেখি অ্যান্সারটা সঠিক হয় কিনা, বা অন্য অন্য অ্যান্সার গুলোর সাথে এটার মৌলিক পার্থক্যটা কোথায়, যেহেতু প্রায় সেম ধরনেরই কাছাকাছি বলা যেতে পারে আর কি। এই যে কবিতার মূল সুর, মূল সুর আবার বলেছে কবিতা, মাঝে মাঝে আমাদের দেয় না ওই গ বা ঘ যে উদ্দীপক অ্যান্সার করতে হয়, তখন কিন্তু এখানে বিভিন্ন কবিতা থেকে 3টা 4টা বা 6-7টা লাইন দিয়ে দেয়। 6-7টা লাইন দেওয়ার পর এবার বলে কি উদ্দীপকের এই চরণগুলোর দ্বারা কি ভাব বুঝো তুমি, তখন তুমি কিন্তু একটা স্পেসিফিক ওই লাইনগুলোর উপর ভিত্তি করে তুমি কি করো, একটা সামারাইজেশনের মধ্য দিয়ে আসো। কিন্তু যখন তোমাকে বলছে কবিতার মূল সুর, তখন তোমাকে বুঝতে হবে এই 5টা স্তবকের যে 30টা লাইন রয়েছে, এই সম্পূর্ণ 30টা লাইনের মূল থিসিসটা আসলে কি, এই 30টা লাইনের মূল থিসিসটা কি, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এখন এই কবিতার মধ্যে কিছু কিছু খণ্ডাংশ ভাব রয়েছে, ওই যে স্তবকের কথা বলেছিলাম, ওই স্তবক গুলো হচ্ছে কিছু কিছু স্তবক এক একটা ভাব প্রকাশ করে। এখন এর মধ্যে আমরা শীতের রুক্ষতাও দেখতে পেয়েছি, যেমন শীতকালে ওই যে রুক্ষ, তাই না? যেমনটা হচ্ছে কবিতার লাস্টের দিকে যে 2টা লাইন, তাই না?
বলছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। আচ্ছা, এখন এইখানে শীতের রুক্ষতা প্রকাশ পেয়েছে, এখানে কিন্তু বসন্তের সৌন্দর্যও কিন্তু প্রকাশ পেয়েছিল, তাই না? মাধবীলতা, তারপর বাতাবি লেবুর ফুল, আমের মুকুল এটসেট্রা এটসেট্রা এগুলো ফুটছে, দক্ষিণা সমীর দক্ষিণ দিকের বাতাস এগুলোর গন্ধে আকুল হয়ে উঠছে, বিভিন্ন ফল ফুট এটসেট্রা এটসেট্রা বিভিন্ন কিছু আমরা দেখতে পেয়েছি। আবার শীতকালের রুক্ষতাই হচ্ছে আমাদের প্রকৃতির শূন্যতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে, তাহলে এক অর্থে এটাও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু কোনোটাই কবিতার এই যে সম্পূর্ণ 30টা লাইনের চরণের মূল ভাব এটা প্রকাশ করতে পারে না। এখানে প্রকাশ পেয়েছে হচ্ছে কবির যে ব্যক্তি জীবন, সেই ব্যক্তি জীবনের রিক্ততা। রিক্ততা শব্দের অর্থ হচ্ছে শূন্যতা, রিক্ততা শব্দের অর্থ হচ্ছে তোমার শূন্যতা। এবং ব্যক্তি জীবনে, ওই যে ব্যক্তি জীবনে যে প্রথম স্বামী ইন্তেকাল করিয়াছে, প্রথম স্বামী যে ইন্তেকাল করলো সৈয়দ নেহাল হোসেন 1932 সালে, তাই না? এইটাকেই হচ্ছে কি, এটাই হচ্ছে তার ব্যক্তিগত জীবনের একটা রিক্ততা, একটা শূন্যতার পরিস্থিতি, যার উপর ভিত্তি করে যার প্রতিফলন আমরা কিন্তু এই কবিতার মধ্যে দেখতে পেয়েছি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা সকলেই এটা সঠিক অ্যান্সার করেছো। আচ্ছা, তাহলে খুব সম্ভবত আর কোনো এমসিকিউ নেই, এটাই হচ্ছে তোমাদের জন্য আজকে লাস্ট এমসিকিউ ছিল এই তাহারই পরে মনে কবিতার উপর। কবিতাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ বিগত যে বছরগুলো প্রশ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট বা অন্যান্য ইউনিট দেখতে পারো, রাবি জাবি এটসেট্রা এটসেট্রা গুচ্ছ, বিভিন্ন জায়গায় কিন্তু এই কবিতাটা থেকে প্রশ্ন আসে, কারণ এর যে সাহিত্যিক মাধুর্যতা যেমন রয়েছে, আবার জটিলতাও আছে। যেমন আমরা কিন্তু এই বিভিন্ন জটিল বিষয়গুলো দেখলাম যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো নিয়ে আমাদের পরীক্ষার হলে বাঁধবে কনফিউশন, এবং কনফিউশন যাতে না বাঁধে সেইগুলো সলভ করা, সেই ডাউটগুলো সলভ করার দায়িত্ব হচ্ছে আমাদের। এই জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য নিয়েছি সেই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0। যারা এখন পর্যন্ত এনরোল করোনি, ইতিপূর্বে আমি বলেছি বিভিন্ন ফ্যাসিলিটিস এর কথা, এখানে তোমরা কি কি পাচ্ছ না পাচ্ছ, তোমরা আর দেরি না করে 5 তারিখের আগেই কিন্তু তোমরা কি করে ফেলো, এনরোল করে ফেলো, তোমরা এঙ্গেজ হয়ে যাও আমাদের সাথে। বাদ বাকি জার্নিটা তোমাদের ইনশাল্লাহ আশা করছি বেশ স্মুথ হবে এবং ভালো হবে। তাহলে আজকের ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি পরবর্তী যে কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার হয়তো আমার দেখা হতে পারে। খুব সম্ভবত তোমাদের পেইড ব্যাচে আবার দেখা হবে। ফ্রি ক্লাসেস এর মনে হয় না বাংলার কোনো ক্লাস আছে, যদি থাকে তাহলে তোমরা অবশ্যই করবে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে। তাহলে আজকের মতো ক্লাসটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।